হয়নি। তো এবার বছর শেষের দিকে যেহেতু পরিস্থিতি অনেকটা নরমাল মনে হচ্ছে, এই জন্য আসলাম আপনাদের এখানে। প্রথমে চিটাগাং দিকে গেছিলাম, তারপরে আপনাদের সিলেটের দিকে আসলাম। আপনাদের এসে খুব ভালো লাগলো, যদিও আসতে অবসরের কারণে হঠাৎ করে অবসর। তারপরেও যারা আসছেন, কষ্ট করে আসছেন, বিভিন্ন বাধার মধ্যে পার হয়ে আসছেন, তাদেরকে আমার তরফ থেকে, ম্যানেজমেন্টের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে পাশাপাশি আমাদের যারা সম্মানিত গ্রাহকরা আছেন, যারা লাইফের প্রতি আস্থা রেখে পলিসি করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং সেই সাথে আশা করব যে ওনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, যাতে তাদের সহযোগিতা নিয়ে আমরা প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে সিলেটের প্রতিটা ঘরে ঘরে প্রস্তুতি নিয়ে যেতে। আমাদের আরেকটাই ছিলেন করছেন এবং ওনার কথায় শুনলেন যে এখানে মেট লাইফের একজন তাদের আত্মীয়, তাদের সাথে যোগাযোগ, তারপর ওনারা এখানে করছেন। আমরা আমাদের এই সিলেটে যদিও সংগঠন বহু বছর থেকে, কিন্তু সেইভাবে আমরা অ্যাগ্রেসিভ ওয়েতে মার্কেটিং করি নাই বা করতে পারি। কারণ যে সংগঠনগুলো আমরা দিয়ে চালাইতাম তারা মূলত সিলেটেরই লোক। তো সিলেটের লোকজনের, আমি যেহেতু ইন্স্যুরেন্সে আমার এর আগেও একটা অভিজ্ঞতা আছে, সেখানেও সিলেটের একটা এজেন্সি অফিস ছিল। যখনই তাকে বলতাম, সে এক কথাই বলতো যে স্যার সিলেটের লোকজন ইন্স্যুরেন্সে দিয়ে। এবং আমরা মনে করে তাকে খুব আমরা বলছি যে ভাই আপনি সংগঠন বানান, আপনার ওখান থেকে কিছু লোক বাইর করে আপনারা অফিস করেন। উনিও সবসময় বলতো যে না, আমাদের এখানে আসলে সিলেটের সাথে লন্ডনের একটা সরাসরি সম্পর্ক আছে, সেই কারণেই এখানে যারা থাকেন তারা খুব ইজি মানি পান, তাদের কষ্ট করে টাকা ইনকামে তারা প্রয়োজন ফিল করেন না। আবার একটা সময় অনেকে লন্ডনে চলে যান, যে কারণে এখানে ইন্স্যুরেন্সের তেমন কোনো একটা। পরবর্তীতে এই ধারণা ভাবলাম এখানকারই একজন উনি যে ধারণা আমাদের দিচ্ছে, পরবর্তীতে তাদেরই একজন সক্রিয়, তাকে দিয়ে এই ধারণাটা আমার তাকে আবার কোন একটা দিচ্ছে এবং উনি উত্তরোত্তর অনেক ভালো করলেন। এমন ভালো করলেন যে উনি পরবর্তীতে একটা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হয়ে গেছে। উনি একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডাইরেক্টর। তাহলে এই যে কথাটা আমরা শুনে আসতেছিলাম তার দিব, সেটা কিন্তু সঠিক প্রমাণিত। একইভাবে যখন প্রগতি লাইফে আমরাই করলাম, তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম, দেখা গেল যে নড়াচড়া হচ্ছে না, তখন আমরা বাধ্য লোক হায়ার, বিভিন্ন টিমে প্লেয়ার হায়ার করেন, অনেক সময় আপনার কোচ হায়ার করতে হয়। এখনো বাংলাদেশের ক্রিকেট টিম তো বিদেশি কোচ, তাই না? জি স্যার। দেশে না পাওয়া যায় তাহলে বিদেশি কোচ। আমরা সিলেটের জন্য কিন্তু একটা বিদেশি কোচ আমরা সালাউদ্দিন আঙ্কেলকে আনলাম যে ভাই দেখা তৈরি করা যায়। আল্লাহ রহমতে উনি আপনাদের আরেকজন রেগুলার করতেন এবং এই দুইজনের যৌথ প্রচেষ্টা এখন কিন্তু একটা বিরাট পরিবর্তন, যেটা উপস্থিত কিন্তু আপনারাই দেখতে পাচ্ছেন। তার থেকে 4-5 বছর আগে যখন কর্মকাণ্ড শুরু করলেন, তার থেকে এখন কিন্তু অনেক পরিবর্তন আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। টিকা নিয়ে বিচার করবেন। তো এই জন্য আমি প্রথমে আমাদের যেহেতু গ্রাহকরা আছেন তাদের উদ্দেশ্যে যে একটা কথা বলি, তারপরে আমি আপনাদের উদ্দেশ্যে
যে আপনাদেরকে যারা গ্রাহক আছে, আমি আপনাদের সহযোগিতা করতে এই কারণে যে আমরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক হিসাবে দেশের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেটা কি যে আপনাদের পৃষ্ঠপোষকতায় যদি একটা দেশীয় কোম্পানি আগায় যেতে পারে, এখানে কিন্তু আপনাদের আপনার সহযোগিতায় যদি একটা বিদেশি কোম্পানি আনে, এই টাকা দেশে থাকবে না, হয়তো কিছু লোক সেখানে কাজ করার মাধ্যমে তারা কিছুটা দেবে। কিন্তু যদি এই কাজটা একটা দেশীয় কোম্পানিতে হয়, কিছু লোক যেরকম বেনিফিট হবে, পাশাপাশি ফাইনাল ট্রানজাকশন সারপ্লাস যেটাই থাকবে সেটা কিন্তু একটা দেশি। এই জন্য আমি আপনাদের বেশি বেশি সহযোগিতা চাই যে আপনারা আমাদের দেশীয় কোম্পানিকে প্যাট্রোনাইজ করুন। পাশাপাশি এই হিসাবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা যেভাবে প্রভুকে লাইফ ইন্স্যুরেন্সকে পরিচালনা করছি, তাতে আমরা গ্রাহক স্বার্থ সবচেয়ে প্রথমে যেহেতু আমরা প্রথমে দেখি, যার ফলে আপনাদের প্রতি আমাদের যে কমিটমেন্ট, এইটা আল্লাহর রহমতে আমরা পুরোপুরি পূর্ণরূপে পাবো। এই নিয়ে আমাদের এতটা চিন্তা করতে হবে। আপনাদের এখানে বেশিরভাগ সিলেটের লোক, তারা বাইরে আছে। আপনাদের আরো একটা কারণে খুশি হওয়ার কথা যে আমরা প্রতি লাইফ ইন্স্যুরেন্স যখন প্রতিষ্ঠা হয় 2000 সালে, তখন থেকে 2018 পর্যন্ত কিন্তু এই কোম্পানি পরিচালনা করছেন যে এমডি, উনি কিন্তু সিলেট। খুব সুন্দরভাবে এই কোম্পানিটা পরিচালনা করছেন, যে পরবর্তীতে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থার চেয়ারম্যান হয়েছে। 13 সাল থেকে ম্যানেজমেন্টের দায়িত্ব আমার জন্ম কিন্তু ছিল সিলেটে, বলি না নিজেকে, বাট আমার জন্মটা সিলেটে, যেহেতু আমার বাবা ওখানে চাকরি করতে, আমার জন্ম এখানে, এবং 3 মাস 5 মাস ধরে আমি এখানে তারপরে আমি গ্রামের বাড়ি যাওয়া চলে কাজে হাফ সিলেটে বলতে পারে। যার ফলে সিলেটবাসীর কাছে প্রত্যাশা আর একটু বেশি, দেশি মানুষের কাছে দেশি মানুষের প্রত্যাশা থাকে না, এই জন্য প্রত্যাশা আপনাদের কাছে বেশি। যারা গ্রাহক আছেন তাদেরকে অনুরোধ করবো যে আপনারা আপনাদের কথার মাধ্যমে আমরা কিন্তু আরো অনেক গ্রাহক, আমার কথা একটা গ্রাহক যতটুকু কনভিন্স হবে, আপনি যদি সার্টিফাই করেন তাহলে আরো অনেক বেশি আস্থা তারা দিবে। এই অনুরোধ আপনাদের কাছে থাকবে আমাদের, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, সেই কারণেই আপনাদের কাছে আপনার। পাশাপাশি আরেকটা কথা আপনাদের উদ্দেশ্যে বলি, যেটা জানলে আপনাদের ভালো লাগবে, যে দেখেন আমরা প্রগতি লাইফ কিন্তু মার্কেটে আমরা যথেষ্ট সুনাম অর্জন করেছি, এবং বিশেষত কর্পোরেট মার্কেট, অর্থাৎ আমরা যদি গ্রুপ লাইফ এবং গ্রুপ হেলথের কথা বলি, অর্থাৎ আমরা তো ধরেন একক বীমা ব্যবসা করি, আবার কিছু একটা অর্গানাইজেশনের যারা এমপ্লয়ি থাকে তাদেরও লাইফ হেলথ ইন্স্যুরেন্স করা হয়, যেটাকে আমরা গ্রুপ লাইফ হেলথ বলি। এই সেক্টরটাকে আমরা একক না, আমরা কর্পোরেট। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা কিন্তু বাংলাদেশে কর্পোরেট লাইফে 1 নম্বর। এখন আমাদের এই পোর্টফোলিওতে 75টা বিদেশি কোম্পানি আছে আমাদের, যারা আগে বাই ডিফল্ট মনে করতো যে আমরা বিদেশি কোম্পানি, কাজেই আমরা ইন্স্যুরেন্স করবো একটা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানি। কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু এই মার্কেটটা প্রবেশ করি, এবং প্রতি বছরে 2-4 জন বিদেশি কোম্পানিকে আমরা আমাদের খাতায় নিয়ে আসতেছি, এবং সেই ক্ষেত্রে প্রায় 75টা বিদেশি কোম্পানি আমরা আমাদের সাথে। বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানি আপনারা জানবেন গ্রামীণ ফোন। গ্রামীণ ফোন কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের, এবং তারা আমাদের এতই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক, তারা এতই আমাদের প্রতি খুশি সন্তুষ্ট যে দেখেন তারা কিন্তু কোনো কোম্পানি চেঞ্জ করতেছে না। মাঝখানে একবারই চেঞ্জ করছিল,
আমাদেরটা বাদ দিয়ে ডেল্টা লাইফে গেছিল, 1 বছর পরে আবার ঘুরে চলে আসছে প্রগতি লাইফে। কারণ তাদের কথা হলো যে ভাই আমরা আপনাদের সাথে সম্পর্ক রেখে যতটা আরাম বোধ, যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা কিন্তু অন্য কোম্পানিতে গিয়ে দিতে পারব। এই কারণে আমরা আপনাদের সাথে সম্পর্ক আছে এবং তারা কিন্তু যেহেতু তাদের নিয়ম আছে 3 বছর 5 বছর পর পর টেন্ডার করার কথা, যে আমরা কিন্তু বিভিন্নভাবে আমাদের সিনিয়র ম্যানেজমেন্টের সাথে করে যাতে টেন্ডারে যাইতে না পারে আমরা সেই ব্যবস্থা করি আমাদের সাথে। এবং দেখেন যখনই কোনো নতুন বিদেশি কোম্পানি আসে তখন কিন্তু তারা একবার ক্রস চেক করে গেল যে আমরা তো এই কোম্পানির সাথে আসতে চাই, তোমরা এদের সঙ্গে ব্যবসা করতেছো দীর্ঘদিন, সম্পর্ক অভিজ্ঞতা কি? এই যে ছেলে মেয়েদের বিয়ে সাথে করতে গেলে খোঁজখবর নেন, দেশের সম্পর্কে তারাও কিন্তু একটা খোঁজখবর নেন, যেটা সম্পর্ক করতে যাচ্ছে। এবং এই সম্পর্কটা হলো আস্থার সম্পর্ক, অর্থাৎ প্রিমিয়াম দিবে, পরবর্তীতে আমরা ক্লেম দিব কি দিব না, দিতে পারবো কি পারবো না, এই ব্যাপারগুলো তো জানাশোনার ব্যাপার। তারা খোঁজখবর নেয়, তারা যখন খোঁজখবর নেয় তখন এক বাক্যে আমাদের এই গ্রামীণ সহ আমাদের সমস্ত কোম্পানিগুলো এখানে তারা কানেক্ট করে, তাদের কাছ থেকে কিন্তু এক কথায় তারা একটা ভালো সার্টিফিকেট পায় যে খুব ভালো আপনারা এই কোম্পানি তার ফলশ্রুতিতেই কিন্তু দেখেন তাদের কথার উপরে ভিত্তি করে আমরা কাজগুলো পাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা আমাদের কাজে এখানে যারা আছেন আজকে 1 কোটি টাকার ব্যবসা, এখানে 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার ব্যবসা মানে ইন্স্যুরেন্স করার মতো গ্রাহকের কিন্তু অভাব নেই। কাজে আমাদের এখানে যদি আমরা পাই তাহলে কিন্তু আমরা অনেক বড় বড় পলিসি, পাশাপাশি আপনাদের আস্থার জন্য বলি এই যে আমরা আপনাদের যে বিমা করাই এটাকে আমরা আবার আমাদের যদি কিছু আবার পুনর্বিমা কোম্পানির কাছে ঋণ দিয়েছি, যেটা দেখেন একটু আগে বললাম যে মিউনিক রে, এটা হলো দুনিয়ার সবচেয়ে 1 নম্বর বড় ইন্স্যুরেন্স কোম্পানি, জার্মানি বেস। তাদের কাছে আমরা কিন্তু পাই কাগজপত্র সব, সেখান থেকে অ্যাপ্রুভাল আসার পরে আমরা করেছি, যার ফলে এটা 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি যাই হোক না কেন এই দাবি মিটার করার কোনো সমস্যা আমাদের নাই। কারণ আমাদের বড় ধরনের একটা ব্যাকআপ আছে, যে ব্যাকআপ নিয়ে আমরা জন্য যারা গ্রাহক আছেন তাদেরকে আমি আবারও আশ্বস্ত করতে চাই যে ভালো জায়গায় আসছেন, দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে আমাদেরকে যে সমর্থনটা দিচ্ছেন, যে সাপোর্টটা দিচ্ছেন, এটা বজায় রাখেন, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রতি কমিটমেন্ট যেরকম আমাদের কোনো রকম সমস্যা হবে না, সেই সাথে একটা দেশীয় কোম্পানিকেও আপনারা একটা ভালো হেল্প করলে বা আপনাদের একটা ভালো প্যাট্রোনাইজ করলে, এই জন্য আপনাদেরকে আবার এই যে গ্রামীণ ফোনের সাথে যখন আমরা ব্যবসা করি আজকে তখন অনেক বছর যখন আমরা তাদের এমপ্লয়ীদের লাইফ হেল্প করি, পরবর্তীতে তারা কিন্তু তাদের যে সিম ব্যবহার তাদের জন্য দেখেন একটা লয়ালিটি প্রোগ্রামের মাধ্যমে দীর্ঘয় লাইফ নামে একটা জীবন বীমার সাপোর্ট, এটা এখনো চালু আছে। এটা কিন্তু আমরাই পরবর্তীতে ওরা তাদের সিনিয়রদের হেলথ ইন্স্যুরেন্সের জন্য কর্নিং হেলথ নামে একটা প্রপোজাল করে, যেটা পরবর্তীতে এখন মালিকানা চেঞ্জ হয়ে গেছে, অন্য একটা কোম্পানি, সেটাও কিন্তু আমাদের সাথে ওই ইন্স্যুরেন্স সাপোর্টটা আমরাই করছি। তো আমরা যখন এই তাদের সাথে মাঝামাঝি এই এগ্রিমেন্টগুলো করি তখন আমাদের সিওর সাথে যখন আমরা এগ্রিমেন্ট করতে গেছি ওদের উপরে, আমি বললাম যে ভাই তোমরা তো দুনিয়ার খুব নাম করা কোম্পানি, বিভিন্ন দেশে তোমাদের অফিস ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা আমরা একটা দেশীয় কোম্পানি, তার ভিতরে আমরা এত বড় না, আমরা বাংলাদেশের 3rd জেনারেশন কোম্পানি, আমাদের তো অনেক বড় কোম্পানি আছে, তাদের কাছে না গিয়ে আমাদের সাথে তো বললো যে না আমরা তোমাদের সাথে যেটুকু সম্পর্ক আমাদের ব্যবসা চলতেছে তাতে তোমরা আমাদের পরীক্ষিত, আমরা এর আগেও বলছি যে অত্যন্ত যে কারণে আমরা তোমাদের সাথে না গিয়ে তোমাদের সাথে সম্পর্ক, তখন আমি বললাম যোগ করে ভাই তোমরা তো সৈয়দ বংশ, তাই না,
সারা দুনিয়াতে একটা লাভ করার বিরাট করার তবে এরা কিন্তু প্রিমিয়ামটা আমাদের 15 থেকে 17 কোটি টাকা আছে। তাই বললাম যে তোমরা তো সৈয়দ বংশ, যেহেতু তোমরা আমাদের সাথে সম্পর্ক করতেছো, তাহলে তো আমিও নিজেকে সৈয়দ বংশের লোক ভাবতে পারি। জি স্যার, হাইসা দিয়ে বলা কাকি আমি বললাম যে কারণটা হলো সৈয়দ বংশের লোক যদি সম্পর্ক করতে চায়, তার একটা সৈয়দ বংশের লোকই অন্য কারো তোমরা যদি আমাদের সাথে সম্পর্ক চলো না, তাহলে তো আমরা নিজেকে দাবি করতেই পারি। আমরাও কিন্তু যদিও দেশীয় কোম্পানি, তারপরেও আমরা মনে করি যে প্রগতি লাইন বাংলাদেশে সৈয়দ বংশের, এবং আমরা সালে আমরা দায়িত্ব নেওয়ার পরে আপনাদেরকে নিয়ে আমরা যে লক্ষ্যের দিকে আগাচ্ছি, আমরা অনেক দূর আগায় গেছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের যে প্ল্যান করবো আমরা আরো আগাবো এবং এটার জন্য ক্রেডিট কিন্তু কারণ আমরা বিভিন্ন সময়ে যে আহ্বানগুলো আপনাদেরকে জানাইছি, আপনারা কিন্তু এটা বেশিরভাগ এই আহ্বানে সাড়া দিচ্ছেন এবং সেইভাবে কাজ করতেছেন। যদি আপনারা সেইভাবে কাজ না করতেন তাহলে কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারতাম। আমি এমনি হিসাবে আমার দায়িত্ব হলো নৌকার তারটা ধরে রাখা, কিন্তু সেই নৌকাকে যদি আগাইতে হয় তাহলে বইটা কিন্তু আপনারা বানাচ্ছেন। তাহলে এখানে তার ধরে রাখা এবং বৈঠা বাড়ার ভিতরে একটা সুন্দর সমন্বয় থাকতে হবে। যদি থাকে তাহলে নৌকা আগাবে তার লক্ষ্য। আমি যদি তার রং ডিরেকশনে করি, আপনারা খুব জোরে সোরে বৈঠা মারবেন, নৌকাটা কিছু আগায় নিয়ে করবে তীরে থাকতে হবে, তাই না? তাহলে নৌকা ভেঙে যাবে, তারা নৌকার উপরে থাকবে, তারা সব করে মারি। জি স্যার, আচ্ছা তারটা সঠিক ডিরেকশনে ধরা একটা বড় দায়িত্ব। জি স্যার, পাশাপাশি আমি এমনি হিসেবে তার ধরে রাখলাম সঠিক দিকে, কিন্তু আপনারা বৈঠা মারতেছেন, নৌকা আগাবে। জি না, এই জন্য তার এবং বৈঠার একটা সুন্দর সমন্বয় যদি থাকে তাহলে নৌকা তার লক্ষ্য। আমি আপনাদের ধন্যবাদ জানাই, বিগত 8 বছরে যেভাবে আমি তা ধরে রাখছি এবং আপনারা যেভাবে বৈঠা মারতেছেন, তাহলে কিন্তু আমরা একটা সঠিক পথের দিকে বলতে পারবে না যে আমাদের দাবি পাইতে অসুবিধা, আমাদের কাছ থেকে ক্লেম পাইতে কারো সময় লাগে, এই অভিযোগ কিন্তু আমাদের। বিভিন্ন সময় দেখেন আমরা খবর দিই অমুক কোম্পানি অমুক জায়গায় কত কোটি টাকা ক্লেম দিচ্ছে, বিভিন্ন নিউজে আসে, তারা বিশেষত ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে। বা আমরা এর আগে ক্লাবে আইডিয়া রেখে বিভিন্ন বিষয়দের প্রতি 3 মাস পর মিটিং করতো বিভিন্ন কোম্পানির রিভিউ, তো ওইখানে দেখতাম তারা এই অমুক কোম্পানি এত টাকা চিফ গেস্ট বানাইছে, মেম্বারে বানায় এত টাকা দাবি দিচ্ছে। আমি একদিন তাদেরকে বললাম, ভাই আপনারা তো এই লাইন বুঝেন না, এখন বসে আসছে কিছু বলার না, কিন্তু এইখানে তো কোনো ক্রেডিট, এইখানে তো কোনো বাহাদুরি, বরঞ্চ এটা রক্ষতি করে ইন্ডাস্ট্রি। আমি তো আজ পর্যন্ত আপনাকে দাওয়া দিতে পারতেছি না যে অমুক জায়গায় যায় আমি একটা ক্লেম, কারণ আমার ক্লেম তো জমে ক্লেম কি একদিন প্রতিদিনই ক্লেম করছে, তাই না? আমি সেখানে এত কোটি টাকা ক্লেম দিচ্ছি, তার মানে কত মাসের ক্লেম আমি এই নিয়ে জায়গায় জমে আছি, ওই জায়গায় আপনি বাবা করতেছি। এরপরে কিছু বলছে আমি প্রতিদিনই তো ক্লেম করছি, তাহলে আমি কি প্রতিদিনই এই এত টাকা ক্লেম দিব? তার মানে কি জব তো জব মানে কি আমি টাইম দিই? জি স্যার, প্রগতি লাইফে দেখেন আমরা যখন এই ক্লেম দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা ওরকম কিছু পাই না, ডেইলি বেসিসে আমরা ক্লেম দেন, সেটা ম্যাচুরিটি হোক
সেটা সার্ভাইভাল বেনিফিট হোক, সেটা ডেথ ক্লেম। আমরা দেখেন কর্পোরেট লেভেলে যত টাকা ক্লেম আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, পরবর্তীতে আমি বোর্ডে নিয়ে জানাই এই ক্লেমগুলো আমি দিয়ে দিচ্ছি, সেই অথরিটি কিন্তু বোর্ড আমাকে দিয়ে দিচ্ছে। কেন? যাতে গ্রাহক হইলে সময় ক্ষেপণ না করে। আছে তারপরেও কিন্তু ফাইলটা 5-6টা ফাইল যখন জমে যায় আমার লিমিটের বাইরে, সাথে সাথে কিন্তু আমি মিটিং ডেকে ক্লেম দিই। আর সার্ভাইভাল বেনিফিট মেয়াদ চুক্তির দাবির ব্যাপারে যেটা বলা আছে, আমরা হয়তো এখন 100% করতে পারি নাই, আইডিটাকে আরেকটু ইমপ্রুভ করতেছি আমরা। আমার প্ল্যান আছে ইনশাআল্লাহ আগামী বছরের একটা সময় থেকে যেভাবে আমরা ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেদিন গ্রাহকের মেয়াদ চুক্তি হবে বা সার্ভাইভাল বেনিফিট পাওয়ার ডেট হবে, তারপরের দিন তার অ্যাকাউন্টে টাকা যাবে। বলা আছে যে 1 মাস আগে থেকে গ্রাহকের সাথে যোগাযোগ করতে হবে, কারণ নির্বাহী রসিদ না পেলে টাকা দিতে পারবো না, দলিলটা ফেরত না পেলে টাকা দিতে পারবো না। যে কারণে তাদের বলা আছে যে 1 মাস আগে থেকে যোগাযোগ করবো, যাতে 1 মাসের ভিতরে তার কাছ থেকে আমরা নির্বাহী রসিদ ফেরত পাই, দলিলটা পাই, যেন যেদিন ম্যাচুরিটি ডেট হবে তারপরের দিন তার অ্যাকাউন্টে। এবং এর জন্য কিন্তু আমরা বলছি যে আমরা তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দিব। সার্ভিসে কিন্তু আমরা সেই পর্যায়ে দেখি, সেই সুনাম কিন্তু আমরা করতে পারি। তো এইখানে এই জন্য আমি আপনাদেরকে বলি যে ভালোর দিকে যাচ্ছি আমরা আপনাদেরকে নিয়ে, বাট ভালোর কোশিশ কাজে যত সময় যাবে সময়ের সাথে সাথে ভালোর ডেফিনেশন চেঞ্জ হবে, ভালোর বৈশিষ্ট্য চেঞ্জ হবে, আমরা যেন নিজেদেরকে খাপ খাওয়াই ওই দিকে যাব। সেই সহযোগিতা আপনাদের কাছে থাকছে, সেটা কি করবেন ইনশাআল্লাহ স্যার। এই যে দেখেন সিলেটের এই কথা পর্যন্ত বলি, গ্রাহক ভাই আছে যারা বড় লোক মানুষ, তারা মনে করে যে আমার বিমার দরকার কমন, আমার অনেক টাকা আছে, আমি ইন্স্যুরেন্স সেক্টরে কাজ করি 94 তার আগে শুনছেন আমি ক্যাডার সার্ভিস আছি রেলওয়ে ক্যাডার, সিলেটও আমার আন্ডার ছিল, ঢাকা ডিভিশন আমাদের, যদিও সিলেট আমার ডিভিশন, কিন্তু সিলেট কিন্তু ঢাকা রেলওয়ে ডিভিশন আছে। আমি ওই ডিভিশনের কমার্শিয়াল অ্যাক্টিভিটি ছিল, হিসাবে এই স্টেশনগুলো আমাদের। তারপর আমি ইন্স্যুরেন্স আসছি, যেহেতু সরকারি টাকায় চলতেছিল, এর আগে বিদেশি কোম্পানিতে কাজ করছিলাম, বেশি টাকা পাইতাম, যে কারণে আমি চলে আসি ইন্স্যুরেন্স বিজনেস। তো সেখানে আপনার সেখান থেকে আমি আসলাম ইন্স্যুরেন্স, একটা কোম্পানি ক্লেমস আর কাস্টমার সার্ভিস। তখন আমি যদিও ইন্স্যুরেন্স কোম্পানি একটা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেছি, কিন্তু আমি ইন্স্যুরেন্সটা মনে প্রাণে বিশ্বাস করতাম, এটা কিন্তু একদম বাস্তব কথা। আমাদের ফিল্ডে যারা ছিল অনেক সময় আমার কাছে আসতো, আয়সা বলতো যে স্যার আপনার তো অনেক বন্ধু বান্ধব আছে, কিছু রেফারেন্স দেন এই তাদের কাছে, তাদেরকে আর আগে চাকরি করা দরকার, তার অর্থ দরকার চাকরি, ইন্স্যুরেন্সের ভুয়া জিনিস। আমি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতেছি তখন এখন দুইটা ডিপার্টমেন্টের হেড, তারপরও আবার ইন্স্যুরেন্সের প্রতি ইমান করা। যেহেতু আমি ক্লেমসের হেড, অনেক ক্লেম দিলাম আমরা, দুইটা ক্লেম দিতে গিয়ে আমার একটা ক্লেম হলো এটা যারা পুরানা তারা চিনবেন, নতুনরা চিনতে পারবেন, এক সময় নাটক করতো সত্তর ভাষা নামে ছিল। উনি একটা শিক্ষা বিভাগ তার বাচ্চারা এবং কোয়ার্টারলি করার 9 মাসের মাথায় উনি হার্ট অ্যাটাক করেন। 70 বছর ছোট ভাই একটা আমার সাথে আইডিয়াতে করতেন। তো একদিন আমি দেখি ওই অফিসে উনি ঢুকছে, সাথে একজন মহিলা, ঢোকার পরে
আমার রুমে ঢুকে এসে বলতেছে, আরে আপনি এখানে? ও জানতো না যে আমি এদিকে কাজ করি, জানতো যে আমি এগুলো করি। তাই আমি বললাম যে আমি দেখে জয়েন করছি। তো তখন উনি তো যে মহিলা ছিল তাকে বলতে যে ভাবি আমার আর চিন্তা নেই, আমার ফ্রেন্ড পেয়ে গেছে এখানে একটা, আমি আর একবার আর করবো না। আমার বললো যে যদিও আমার ফ্রেন্ড বাট আমার বয়স একটু কম ছিল, ভাই বললো যে ভাই এসে ভাবি যে চাইছিলাম যে করাই দিলাম, তার যা করা সে কিন্তু তখন খুব রিনাউন্ড ছিল, অনেক নাম এবং তারও জন্য যথেষ্ট ভালো ফেল। বছর বাবা ছিল শত্রুর ভাষা যেহেতু নাটক করতো, ওরা বউ ছিল ইন্ডিয়ান মহিলা, ভারতীয়। ওই মহিলা কিন্তু কিন্তু বাংলাদেশে থাকার কারণে উনি আর এগুলো কালতি করতে পারবেন না, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং। যাই হোক, এই ক্লেমটা আমরা দিয়ে দিলাম। তখন এটা আজকের কথা না, 94-5 কথা বলতেছি। 2 লক্ষ টাকার একটা পলিসি ছিল, সেই শিক্ষা বিভাগ বৈশিষ্ট্য হলো এই বাচ্চা মাসে মাসে 2000 টাকা করে পাবে। এই বাচ্চা বয়স করে তখন 18 বছর গ্রাজুয়েট হয়েছে, তোমার 9 মাস চলছে, 18 বছর ধরে 18 বছর 2000 টাকা পাবে। এবং 18 বছর পরে আমরা হিসাব করে দেখলাম যে বোনাস টোনাস সহ প্রায় 5 লক্ষ টাকা এককালে দিয়েছিলেন। আমরা সেইভাবে কিন্তু ক্লেম করছি এবং এইখান থেকে লেসনটা কি এই মহিলা পরবর্তীতে ক্লেম ইস্যুটা আরো 2 বার আসছে আমাদের পরবর্তীতে কথা হয়েছে। এরপরে ওনার শ্বশুর পক্ষের কোনো আত্মীয় স্বজনকে আমি আসতে দেখিনি, আমাকে ফোন করতে দেখিনি। এবং ওই মহিলা শেষ পর্যন্ত বলছে যে ভাই এই আপনার এই পলিসির টাকাটাই এখন আমার সঙ্গে। অথচ এই পলিসিটা যখন করা হয় তখন আমি ভাষাকে বলছি তুমি কোন এজেন্টের পাল্লায় বসছো, একটা পলিসি করতেছো খালি খালি কোনো দরকার। কিন্তু এখন আমি ফিল করি যে এইটা আমি যত ধরনের বিপদে আছি সেখান থেকে মানে উদ্ধার করতেছি না। যেহেতু ইন্ডিয়ান মহিলা, আমি যেটা আইডিয়া করছি যে তার ফ্যামিলি অ্যাকসেপ্ট করে, যার ফলে তাদের সাথে কোনো সম্পর্ক ছিল এবং শত্রুর ভাষা মারা যাওয়ার পরে একটা সিটি মা এখন ছিল সম্পূর্ণ আইসোলেটেড, শ্বশুরের কাছ থেকে কোনো রকম হেল্প পায়নি। এবং যখন আমরা তারাই বললাম যে একটা যেহেতু শত্রুর ভাষা খুব রিনাউন্ড ফিগার, আমরা একটা ক্লেম দিব, আমরা ছবি তুলতে চাই এবং এটা পত্রিকায় দিব আমরা, সেই দিন আমি দেখলাম ওই ভদ্র মহিলার বাপ ইন্ডিয়া থেকে এসেছে। এই পক্ষে কোনো লোক কিন্তু তখন আমি চিন্তা করলাম যে দেখেন আমার সেই এজেন্টের পিছনে লেগে থাকার কারণে যে উপকারটা এই শত্রুর ভাষার মায়ের এবং বাচ্চার জন্য করে দিয়েছিল এটা কিন্তু অনেক আপন। ওই মাসে 2000 টাকা এবং পরবর্তীতে একটা সময় ছেলে বেঁচে আছে এখন 5 লক্ষ টাকা পাইছে। এটা কিন্তু তাদের জন্য সরকারি ফ্যামিলি হওয়া তাদেরকে কিন্তু বিপদে পড়ে। এটা ছিল আমার প্রথম ইমান আনার একটা অংশ, যে তার দরকার আছে, মানুষের প্রয়োজন নেই। সেকেন্ড, এখান থেকে আমি পুরোপুরি ইমানটা আনলাম তখন আমি চট্টগ্রাম নিয়ে সেখানে একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, তার কয়েকটা পলিসি ছিল প্রায় ধরেন আপনার আমার ধারণা 50-60 লাখ টাকা, এটাও ধরে 96-97 এর কথা বলতেছি। এই ভদ্রলোকের যে ব্যবসা ফ্যাক্টরি ছিল এবং ওনার বেশ কিছু ক্যাশ টাকা তখন একটা ব্যাগ যে বিসিআই একটা ব্যাগ ছিল যেটা টেবিলে রেখেছে, ওইখানে তার 8 কোটি টাকা ক্যাশ ছিল, যেটা দিয়ে উনি ফ্যাক্টরি রান করতেন, দিতেন ইত্যাদি। কোনটা একটু দেখা আপনি কি হসপিটালে না বাইরে গেছেন? কি মানে কখন সপ্তাহ হবে না স্যার, তো যাই হোক যেটা বলতেছিলাম আপনাদেরকে, তো 8
কোটি টাকা ওই ব্যাংকে হঠাৎ করে দিয়ে হওয়াতে আর কোনো টাকা পয়সা সে পায়নি। যার ফলে তার ফ্যাক্টরি বন্ধ করে দিল। ফ্যাক্টরি বন্ধ করে দিল এবং এইটার প্রেক্ষিতে যেটা হলো, যেহেতু বয়স ছিল, এইটা একটা শকের পরে সে হার্ট অ্যাটাকে মারা গেল। তো যার ফলে উনি এই শকটা হার্ট অ্যাটাকে মারা গেল তার কয়েক মাস পরে। কারণ এই 97 সালে 8 কোটি টাকা ক্যাশ ব্লক হয়ে যাওয়াতে ফ্যাক্টরি বন্ধ, স্টাফদের বেতন দেওয়া হয়ে যাচ্ছে, মারা যাওয়ার পরে কিন্তু আমরা সব মিলে বোধহয় রাষ্ট্রদাস সহ 1 কোটি টাকার কাছাকাছি ক্লেমটা দেওয়ার সময় তার ওয়াইফকে বললাম যে আপা আমরা একটু ছবি তুলছি, এত বড় ক্লেম আমাদের ইতিহাসে নেই, এটা আমাদের প্রকারিত। উনি একটা কথা বললো যে ভাই দিতে পারলে ভালো লাগতো, কিন্তু দিতে হবে কেন? ওটা যা দেখেন আমাদের বাইরের টাইম অনেক টাকা লোন, জাস্ট আমাদের সংসার একটু তো বলতে অনেক টাকা লোনও হয়ে গেছে। তো আমরা অন্য ব্যক্তির সাথে কথা বলছি, তারা বলছে যে ঠিক আছে আপনার কিছু লোন দিব, কিন্তু আপনাকে কিছু ক্যাশ ক্যাপিটাল লাগবে, কিন্তু এটার উপর আমরা লোন দিতে পারবো। এখন আপনি যদি 1 কোটি টাকা দেন, আমি ব্যাংকের সাথে কথা বলছি, ওরা আরো 2 কোটি টাকা আমাদের লোন, তাহলে এই 3 কোটি টাকা দিয়ে আমি ফ্যাক্টরিটা আবার চালাবো। এবং চালু করার পরে তাদের কাছে টুকটাক লোন নিচ্ছে, এগুলাকে আস্তে আস্তে করবো। এখন যদি পেপারে দেয় ওরা তো সব জেনে যাবে, ওরা কিন্তু কালকে আমার বাসায় এসে লাইন করতে যাবে, টাকা পয়সা টাকা দিয়ে দাও, আমি কিন্তু ফ্যাক্টরি। তাহলে দেখেন একটা বড় ব্যবসায়ী যার এত টাকা সলভেন্ট, সেও কিন্তু শেষ হয়ে গেছিল যেখানে এই বিমার টাকাটা তাকে উদ্ধার করছে। যে কারণে আমরা যারা বিমা মার্কেটিং এ কাজ করি তাদেরকে বলি যে ভাই দেখেন, এই যে টাইটানিক জাহাজের কথা আপনারা শুনছেন অনেক, টাইটানিক যখন বানাইছিল 1912 সালে গ্যারান্টি দিয়েছিল ম্যানুফ্যাকচারার যে এটা ডুববে না, আমরা এমন মেকানিজম দিয়ে বানাইছি যে এই জাহাজ ডুববে না। কিন্তু প্রথম যাত্রাতে এই জাহাজটা ঢুকছে, কিন্তু এই ম্যানুফ্যাকচারাররা এই গ্যারান্টি দেওয়ার পরেও সেখানে আপনারা যারা সিনেমা দেখছেন তারা জানেন সেখানে ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, এবং যারা বাঁচছে আলটিমেটলি যারা ডিঙ্গি নৌকা উঠতে পারছিল তারাই বাঁচছে বাকি। তাহলে আপনি কিন্তু অনেক টাকা রাখতে পারেন সরকার, কিন্তু তারপরেও অনাগত ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য কিছু ডিঙ্গি নৌকা রাখা হবে, যেটা হয়তো বা আপনাদের যে কোনো বিপদ আপনাকে থাকবে। এই দুইটা ঘটনার পরে কিন্তু ইন্স্যুরেন্সের প্রতি আমারই লোকজন তারপরও তাদের বিমার প্রতি এই ধরনের চিন্তা ভাবনার ব্যক্তিতে ব্যবস্থা নয়। আর আপনারা যারা কাজ করেন, সিলেটের মানুষ লন্ডনে যান, আমি লন্ডনে ছিলাম ভাই, পাসপোর্টের জন্য 5 বছর থাকতে হইতো, আমি চলে আসছি, আমি থাকি, আমার বাচ্চারাও পছন্দ করে, আমি চলে আসছি। এখন লন্ডন থেকে ডলার পাউন্ড পাঠায়, আপনারা এখান থেকে বুঝতে পারবেন না তাদের লাইফটা কি করে। যারা যারা ব্যবসা করা সেফ হয়ে গেছে ডিফারেন্ট, কিন্তু বেশিরভাগ দেখার অভিজ্ঞতা কিন্তু আমার আছে। আমি মনে করি আপনারা যাবেন বেড়াইতে, কিন্তু ওইখানে থাকার চিন্তা করেন, তার থেকে অনেক বেশি আরামে এখানে থাকবেন যদি তার অর্ধেক করেছে। এইটুকু আমি বলব, এটা নিয়ে আমি ডিটেলস আর আপনাদেরকে বললাম, যেভাবে কাজ করে এটা আমার নিজের চোখে দেখা। আপনারা এখানে বসে টের পান না, ওনারা আপনাদের সামনে এইভাবে যখন দেশে আসে
যেহেতু ফাউন্ড নিয়ে আসা আপনারা বুঝতে পারেন, কিন্তু ওখানে গিয়ে যদি থাকে কিছুতে তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থায় তারা বিনা সেই তুলনায় আপনি তার অর্ধেক পরিশ্রম করে অনেক আলিশান অবস্থায় কিন্তু দেশে বানাবেন মাঝে মধ্যে ব্যয়। এই জন্য আমি মনে করি যে আপনারা এই পেশার আপনারা নিজেদেরকে এনগেজ করতে পারেন এবং অনেক বেশি টাকা কিন্তু আপনারা অর্জন করতে পারেন। তার যোগাযোগ বহু প্রমাণ আমাদের এখানে আছে। যেহেতু গ্রাহকরা বসা আছে এই জন্য অঙ্কটা করে দিলাম না, বলে উনি কি বলবেন যে আমি কি আমার তো এই হচ্ছে আমাদের যে আমরা এখান থেকে যেরকম নিজেদেরকে সেট আপ করার ব্যবস্থা করতে পারি, আমরা ক্যারিয়ারে আগাইতে পারি এবং সর্বোপরি মানুষের উপকার করার মাধ্যমে আমরা এই আপনারা যে কাজগুলো করতেছেন তার দুইটা জলদত্ত উদাহরণ তো আমি আমাদের সামনে তুলে দেবো। এর পুরোটা কাজ কি খারাপ? এবং যে দুইজন এজেন্ট তাদের এই কাজগুলো করে দিচ্ছিল তারা কি পরিমাণ উপকার করছেন এই দুইটা পরিবারে সেটা হিসাব করে দেয়। তাদের অনেক আপন জনতাই উপকারটা করতে আসে, কিন্তু আপনাদের মাধ্যমে কিন্তু কাজে লজ্জা শরম পাওয়ার কিছু নাই। আমরা মানুষ